নমস্কার, আমি শর্মিষ্ঠা। গল্পগুলি শুনতে সব শ্রোতাদের স্বাগত জানাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। বিশ্ব সাহিত্যের সেরা গল্প ইংরেজিতে শোনার চ্যানেল রিডার্স রিট্রিট, যারা ইংরেজি গল্প শুনতে আগ্রহী তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে। আমি আজ আমার গল্প পাঠ শুরু করছি। এপ্রিল মাসে আমি পাঠ করে শোনাচ্ছি দুই বাংলার গল্প, এপার বাংলা এবং ওপার বাংলার বিশিষ্ট কিছু লেখকদের গল্প। আজ পড়ে শোনাব বুদ্ধদেব গুহর গল্প কুচিলা খাই। জিপের স্টিয়ারিং ধরা বাঁ হাতের কবজির দিকে তাকালাম। খড়ির রেডিয়ামে রাত 2:30 চকচক করছে। সেই দুপুর 2টোয় কটক শহর ছেড়েছি। তারপর মহানদী আর বিরূপার অ্যানিকাট পেরিয়ে ঢেঙ্কানালের উপর দিয়ে এসে হিন্দোল পেরিয়ে অঙ্গুলে এসে পৌঁছেছি। সেখানে খাওয়া দাওয়া সেরে আবার রওনা হয়ে পূর্ণাকোটের মোড়ে এসে বাঁয়ে ঘুরেছি। তারপরেও চলেছি পাহাড়ে, জঙ্গলে, চড়াইয়ে, উতরাইয়ে। পথের রাঙা ধুলোয় গা মাথা সব একাকার হয়ে গেছে। জারকিনের জলপাই রংটার উপর ধুলোর আস্তরণ এমনভাবে পড়েছে যে ড্যাশবোর্ডের মৃদু আলোয় রংটাকে খয়েরি বলে মনে হচ্ছে। জিপের হেডলাইটে দেখলাম সামনেই একটা শালের খুঁটির গায়ে সাদা একফালি তক্তার উপর কালোতে লেখা টুলকা ফরেস্ট রেস্ট হাউস। একটি প্রায় সমকৌণিক বাঁকে চাকাগুলো আপত্তি জানিয়ে কিচকিচ করে উঠল। ঢুকে পড়লাম টুলকা বাংলোর হাতায়। সামনে পড়ে রইল হিমে ভেজা সাদা ধুলোয় ঢাকা ফুরান্ডির রাস্তা, গাঢ় অন্ধকারে একটা ফ্যাকাশে স্বপ্নের মতো। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। ভোর হয়েছে, কুচিলা খাই ডাকছে পাহাড়ের ওপরের কুচিলা গাছ থেকে। হক হক হক, হ্যাক হ্যাক দিল ঘুমটার 12 বাজিয়ে। এমন অসভ্য অভদ্র পাখি ভারতবর্ষের পাহাড় জঙ্গলে আর দুটি নেই। অন্য অনেক পাখি ডাকে বটে, তবে তাদের ডাক এমন শ্রুতিকটু কিংবা অপ্রয়োজনীয় নয়। কোটরার বাচ্চা যেমন বিনা কারণে লাফায়, এরা তেমনই বিনা কারণে ডাকে। সব সময় খাই খাই করছে, আর বিরাট বিরাট ডানা আর বিশ্বলোভী ঠোঁট দিয়ে যা পাচ্ছে তাই ঠোকরাচ্ছে। এমন লম্ফঝম্পমান পাখির তেলে বাত সারবে না তো বাত সারবে কিসে? ভেবেছিলাম অনেকক্ষণ ঘুমোবো, হলো না। জানলা দিয়ে ডিসেম্বরের সুনীল আকাশ দেখা যাচ্ছে। এমন আশাবাদী আকাশ বহুদিন দেখিনি। ছকছকে রোদ্দুর হাওয়ায় উঠছে। ছুটি ছুটি ছুটি। কম্বল সরিয়ে উঠে বসলাম চৌপায়াতে। উঠে বসতেই দেখলাম বাংলোর পাশের ফাঁকা জায়গাটাতে কুয়োতলির কাছে কাপড় শুকোনোর দড়িতে কি একটা গোলাপি পদার্থ ঝুলছে। চোখ কচলে ভালো করে দেখলাম, বিশ্বাস হলো না। ভাবলাম কাল রাতের নেশা হয়তো কাটেনি, কিন্তু আবার ভালো করে চাইতে ইচ্ছে না করলেও পদার্থটির উপস্থিতি বিশ্বাস করতেই হলো। একটি গোলাপি রঙা নাইলনের প্যান্ট্রি। এই নিবিড় জঙ্গলে, হাতি, বাইসন, বাঘ অধ্যুষিত পাহাড়ে এই কোন মেম সাহেব যেই ভেঙে পড়া ছুঁচো ভরা বাংলো এসে রয়েছে? ঘরের বাইরে যেতে সাহসে কুলোলো না। ঘর থেকে হাঁক দিলাম, চৌকিদার। কখন তো আজ্ঞা বলে চৌকিদার এসে দাঁড়ালো। সে আমাকে আগেও দেখেছে অনেকবার। আঙুল দিয়ে রমণীবাসটি দেখাতেই সে কাছে এসে বলল, ছিন্তিয়া মেম্বো সাহেব, কাল রাতির আইলা আও মত্তে কহিলা 7 দিন রহিব। মনে মনে ভাবলাম, চালালে দেখছি, কোথায় একটু নিরিবিলি খেয়াল খুশি মতো দিন কাটাবো, না কোথা থেকে সিনথিয়া মেম সাহেব এসে জুটল। হাত মুখ ধুয়ে জামা কাপড় পরে বারান্দায় আসতেই দেখলাম বারান্দার সামনে ঝাঁকড়া চেরি গাছটার পাশে, যেখানে অসম্ভব উদার এক ক্রাশ রোদ আর এক ঝাঁক ছাতার পাখি লুটোপুটি করছে, ঠিক সেইখানটাতে বেতের চেয়ার পেতে একটি বিদেশি মেয়ে বসে আছে। বাংলোর সামনের পাহাড়টার দিকে তাকিয়ে আছে। পাহাড়টি বলতে গেলে একেবারে বাংলোর গেটের গা ঘেঁষেই উঠেছে। অনেকগুলো কুচিলা খাই হক কো করছে। কুচিলা গাছগুলোতে
পাখা ঝাপটাচ্ছে, উড়ছে, বসছে। এক কথায় এই সুন্দর শান্ত শীতের সকালে সবটুকু সৌকুমার্য ওদের কদর্য সশব্দতায় চিরে ফালা ফালা করে দিচ্ছে। মেয়েটি কুচিলা খাইগুলোকে দেখছিল, এক দৃষ্টে চেয়েছিল। আমি অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে তাকে দেখলাম। সিনথিয়া মেম সাহেবকে দেখে নাস্তিকেরও মতিভ্রম হলো। এমন স্নিগ্ধ শান্ত সমাহিত সৌন্দর্য আমি আগে আর দেখিনি। মেম সাহেবের যে এমন বাঙালি মেয়ের কমনীয়তা থাকতে পারে আমার ধারণার বাইরে ছিল। একটি কচি কলা পাতা রঙের গরম পোশাকে সে বসেছিল, পায়ের উপর পা দিয়ে। তার গ্রীবা হেলনের মনোরম ভঙ্গি, তার বসার ভদ্রভাব, তার আত্মতন্ময়তা সমস্ত মিলেমিশে আমার একটি চমক লাগলো। এই সুস্নাতা সুগন্ধি বিদেশি মেয়েটি প্রকৃতির অন্য অনেক সুন্দরী ফুলের মতোই এখানে এই টুলকার জঙ্গলে আমার চোখকে তৃপ্ত করবে বলে কাল রাতেও ভাবতে পারিনি। ভাবলাম ওকে ডোন্ট কেয়ার করে বন্দুক কাঁধে বেরিয়ে পড়ি, আজকে খাওয়ার সংস্থান তো করতে হবে। এই ভেবে সিঁড়ি দিয়ে নেমে চেরি গাছটাকে বাঁয়ে ফেলে হনহনিয়ে এগিয়ে গেলাম। কিন্তু মেম সাহেব পেছন থেকেই সুপ্রভাত জানালো। অতএব ভদ্রতার খাতিরে ফিরতেই হলো। মেম সাহেব অহেতুক ফর্মালিটি এড়িয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা ওই যে পাখিগুলো চেঁচামেচি করছে ওগুলোর নাম কি? চৌকিদার বলছিল খুলা খাই। আমি হেসে বললাম, খুলা খাই নয়, কুচিলা খাই। আমরা বাংলায় বলি ধনেশ পাখি, ইংরেজি নাম হলো দ্য গ্রেট ইন্ডিয়ান হর্নবিল। মেম সাহেব শুনে বলল, দে আর আ নিউসেন্স টু দ্য সিরিনিটি। তখনই আর বেরোনো হলো না, ওখানে বসে আর একবার কফি খেতে হলো। সিনথিয়া জোন্স বলল আমি এসে পড়াতে নাকি খুব ভালো হলো, এক ধরনের বিশেষ লতা সম্বন্ধেও গবেষণা করছে। আমি শিকারে প্রায় এখানে আসি শুনেও বলল, তাহলে তো খুব ভালোই হলো, আপনার এখানের জঙ্গল পাহাড় সব চেনা আছে। তাছাড়া কাল তো আমি বিকেলে হাতির তাড়া খেয়ে পালিয়ে বেঁচেছি। শিকার তো প্রত্যেকবারই করেন, এবার একটু অবলার সহায় হন, নইলে আমাকে শূন্য হাতে ফিরতে হবে। লতা সংগ্রহ হোক আর না হোক, ভয়মুক্ত হয়ে জঙ্গলে পাহাড়ে বেরিয়ে বেড়ানোটাও তো একটা আনন্দের মতো আনন্দ। আমি বললাম, তথাস্তু, তবে একটু আধটু শিকার তো করতেই হবে, পট হান্টিং, নইলে খাবেন কি? সিনথিয়া বলল, কেন? খাবো টিনের খাবার, সব সঙ্গে আছে আমার। আমি বললাম, টিনের খাবারে আমার অরুচি, এখন উঠি, গোটা 2 মুরগি মেরে আনি। কিন্তু তক্ষুনি ওঠা হলো না। সিনথিয়া উঠতে দিল না, বলল, বসুন না একটু, এমন সুন্দর সকাল, একটু গল্প করা যাক। সিনথিয়া অনেক কথা জিজ্ঞেস করলো, আমার নাম কি, কি পেশা, শিকার করতে ভালোবাসি কেন, আর কোনো নেশা আছে কিনা, কি কি জানোয়ার মেরেছি, ইত্যাদি ইত্যাদি প্রচুর ছেলে মানুষই প্রশ্ন। অন্য জায়গা এবং অন্য লোক হলে হয়তো সব কথার উত্তর দিতাম না, কিন্তু লোকে যখন আমার মতো ছুটি কাটাতেই আসে তখন একটা অকেজো ছেলে মানুষের রেশ মাখানো থাকে সেই সমস্ত ছুটিটাতে, তখন বুড়ো মানুষই করতে আর মন চায় না। শেষকালে আড্ডার মায়া কাটিয়ে উঠে পড়লাম। বন্দুকটা নিয়ে বাংলোর হাতা পেরিয়ে পাহাড়ের নিচে সুড়ি পথে হারিয়ে গেলাম। আসবার সময় সিনথিয়া বলল, তাহলে মারবেনই মুরগি, ছাড়বেন না? আমি বললাম, আগে মারি, বাধা তো নেই। তবে মারুন, রান্না কিন্তু আমি করব। ভাবলাম, আরে এ তো দেখছি গৌরীপুরী বৌদি আমার, কোথায় কোন থালায় কার হাতে যে কার ভাত বাড়া থাকে কি কেউ আর জানতে পারে? পরদিন বিকেলে চা খাওয়ার পর সিনথিয়াকে বললাম, চলুন না মাছ ধরে আসি। কোত্থেকে? কেন? ওই ভুরান্ডির পথে যে জলপ্রপাতটা আছে সেখান থেকে। আছে বুঝি জলপ্রপাত? নেই নাকি? আপনি এখনো দেখেননি? না তো। চলুন নিয়ে যাচ্ছি, বাংলো থেকে বড় জোর 2 ফার্লং হবে। হাঁটতে হাঁটতে আমরা গিয়ে পৌঁছলাম লাল মাটির রাস্তার ওপরের সেই জলপ্রপাতে। বেশ উঁচু থেকে জল পড়ছে ছড়ছড়িয়ে।
নিচে বেশ গভীর জল, একটা পুকুরের মতো হয়েছে সেখানে। সেখান থেকে জল 3টি ধারায় বিভক্ত হয়ে চলে গেছে জঙ্গলের গভীরে। জলটা উপর থেকে যেখানে পড়ছে সেখানে হাজার হাজার শ্বেত সাপের মতো ফেনা কিলবিল করছে, আর বড় বড় পাহাড়ি মাছ লাফিয়ে লাফিয়ে উঠছে জলের স্বচ্ছ ফোয়ারায়। সিনথিয়া তো দেখে অবাক, বাংলোর এত কাছে এমন সুন্দর জায়গা, অথচ আগে আসেনি। আমি বললাম, একা একা বেশি না আসাই ভালো, বলে ওকে সঙ্গে করে যেখানে ঝর্ণাটা বিভিন্ন ধারায় ভাগ হয়ে গড়িয়ে গেছে উপত্যকার দিকে, সেখানে নিয়ে গিয়ে জলের ধারে সম্বরের পায়ের দাগের সঙ্গে বাঘের পায়ের দাগও দেখালাম। সিনথিয়া একটুও ভয় না পেয়ে বলল, আমাকে একদিন বাঘ দেখাবেন? হেসে বললাম, বাঘ দেখাবো কিনা হলপ করে বলতে পারি না, তবে দেখতে চাইলে বাইসন চড়ুয়া মাঠে নিয়ে গিয়ে বাইসন দেখাতে পারি। বাচ্চা মেয়ের মতো ভুরু নাচিয়ে সিনথিয়া বলল, তবে তো আরো ভালো হয়। আমি বললাম, বেশ তো, তা দেখাবো বাইসন, পুরো দলটাকেই দেখাবো আপনাকে। একটা বড় পাথরের উপর বসে আমরা ছিপ ফেলছিলাম, হাত ছিপ, তবে সুতো মজবুত। আস্তে আস্তে বেলা পড়ে আসছিল। শীতের বনে জঙ্গলে পাহাড়ে আসন্ন সন্ধ্যায় কি যে এক করুণ রাগিনী বাজতে থাকে তা কি বলবো। ঘরের মানুষকে শিশুর ঘরে ডাকে, প্রিয়জনকে শিশুর কাছে টানে, আর আমার মতো খোদার ষাঁড়কে আরও বাউন্ডুলে করে তোলে। জলপ্রপাতের ওপরের পাথরগুলো শুয়ে শুয়ে আদিবাসী ছেলের বুকের চেটোর মতো বুক চিতিয়ে আকাশের দিকে চেয়ে কখন সন্ধ্যা তারা উঠবে সেই প্রহর গুনছে। সেখান থেকে একটি ময়ূর বারবার ডেকে উঠছে, খেয়া খেয়া। একটা কোটরা হরিণও জলপ্রপাতের ডান দিক থেকে ডাকছে, পাক বাক পাক। রাইফেলটাকে হাতের কাছে টেনে রাখলাম। এই টানছে টানছে, ফাতনা ডুবলো, চেঁচিয়ে উঠল সিনথিয়া। আমি বললাম, টানো টানো এবার। এক হ্যাঁচকা টান মারল সিনথিয়া। মাছটা শেষ সূর্যের আলো আর জলপ্রপাতের জলের ছটায় মুক্তির জন্য শেষবারের মতো ছিকমিক করে উঠল। তারপর সঙ্গের বেতের ঝুড়িতে তাকে পুড়ে ফেলা হলো। সিনথিয়া আনন্দে লাফাচ্ছিল। একটা আকাশে নীলরঙা স্কার্ট আর ফিকে গোলাপি হাতওয়ালা উলের সোয়েটার পরেছে ও। ওর নরম স্বপ্নীল সোনালি চুলে জলের গুঁড়ি হাওয়ায় এসে জমেছে। তার উপর ক্লান্ত পৌষের বিষণ্ণ রোদের চুমু লেগেছে। মনে হচ্ছে সিনথিয়া জোন্স নয়, যেন এক প্রাচীনা আর্যকন্যা তার উদ্ধত কোমল গ্রীবাভঙ্গিতে এই জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে আছে। ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ কেন জানি না আমার ওকে ভীষণ পেতে ইচ্ছা করলো। ওর মতো সুগন্ধি, সুহাসিনী, স্বচ্ছতোয়া নারী আমার জীবনে এলে ভাবলাম হয়তো আমার রুক্ষ পৌরুষের দুর্গন্ধময় জ্বালা আর থাকবে না। এই ভাবনাটা মনে ব্যাপ্ত না হতে হতেই কোথা থেকে এক ঝাঁক ছাতারে পাখি ছ্যা 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 করতে করতে কোনাকুনি মাথার উপর দিয়ে উড়ে গেল। আমার ছিপেও একটা মাছ উঠল, বেশ বড় মাছ। এদিকে সন্ধ্যা এসে জলপ্রপাতের মাথায় তার কালো চুল মেলে দাঁড়িয়েছে দেখলাম। কৃষ্ণপক্ষের রাত। সন্ধ্যা তারাটি পিদিম হাতে পথ দেখাতে এলো। বনের পাতায় শর্ষিনানি তুলে তার পিছু পিছু একটা হাওয়াও এলো। আমি আর সিনথিয়া বাংলোর দিকে চললাম। চলতে চলতে সিনথিয়া বলল, গোটাম চলো, আমরা এখানে সাঁতার কাটবো, আপত্তি আছে তোমার? আমি বললাম, আপত্তি কিছু নেই, তবে সাঁতার কাটার চেয়ে শুধু স্নান করাটাই ভালো হবে। ওখানের পাথরগুলো ভারী অসমান, আর জলের তলায় কোথায় যে উঁচু আর কোথায় নিচু তা তো তুমি দেখতে পাবে না। কতবার আমার এক পাইলট বন্ধু এইখানে এসে সাঁতার কাটতে গিয়ে কলার বোন ভেঙে ফিরেছিল। বেচারার ক্যারিয়ারটাই খতম হয়েছিল একটু বলে। সিনথিয়া ও ডান হাতের পাতায় আমার বাঁ হাতের পাতাটা নিয়ে বলল, আমাকে ভয় দেখিও না, তাছাড়া তুমি তো আছো, তুমি থাকতে আমার আর ভয় কিসের? এমনভাবে সিনথিয়া কথাটা বলল যেন আমার উপর ভরসা করেই এই অবলা নারী এই রকম জায়গায় লতা খুঁজতে এসেছিল। তবু যাকে ভালো লাগে
যার সঙ্গ ভালো লাগে, যার হাতে হাত ছোঁয়ালে শিশু বয়সে মার স্তনে হাত ছোঁয়ানোর মতো স্বস্তি বোধ হয়, সে যদি এমন করে বলে আমি আছি জেনে সে নিশ্চিন্ত, তবে তার চেয়ে বড় কিছু প্রাপ্তি আছে বলে তো আমি জানি না। যাকে ভালো লাগে কিংবা যাকে ভালোবাসি, তার সবটুকু বিশ্বাস যদি আমার উপর ন্যস্ত হয়, তাহলে কি তার জন্য আমি কি না করতে পারি, হয়তো প্রাণও দিতে পারি। তাছাড়া একটা প্রাণের জন্ম তো একটা জৈব দুর্ঘটনা বই নয়, কিন্তু ভালোবাসা তো আর দুর্ঘটনা নয়। সে যে এক স্বেচ্ছারোপিত ব্যথার ফুল, যার অবয়ব নেই, তবু নড়লে চললেই সে ছুমছুমিয়ে বাজে। সিনথিয়াকে দেখে যে আমার ভারতীয় মনে হয়েছিল তার কারণ ছিল, ওর মা ভারতীয়, বাবা ইতালীয়। পরে অবশ্য বিচ্ছেদ হয়ে গিয়েছিল দুজনের। তার বেশি কথা ওর সম্বন্ধে আমি জানতে পারিনি, জানতে চাইও নি। তাছাড়াও নিজে থেকে খুশি মনে নিজের সম্বন্ধে যা বলছিল তাই শুনছিলাম আমি। গতকাল সকালে ওর সঙ্গে পাহাড়ে গিয়েছিলাম। এই পাহাড় জঙ্গলে একা একা ঘোরা ওর পক্ষে সত্যি সম্ভব হতো না। হাতি প্রচুর আছে, বাইসন এবং ভালুকও আছে। এদের কাছ থেকেই অতর্কিত আক্রমণের সম্ভাবনা বেশি। কালকেই তো প্রায় আমাদের গাড়ির ওপর দিয়ে একটা ভাল্লুকের বাচ্চা ডিগবাজি খেয়ে চলে গিয়েছিল। সিনথিয়া খিলখিলিয়ে হেসে বলেছিল, দেখো দেখো গৌতম, একটা ভাল্লুক খাই। আমি ওর কথার ধরন দেখে হাসি চাপতে পারিনি। কুচিলা খাই নাম শুনে সব জানোয়ারের পেছনেই ও খাই জুটতে শুরু করেছে। জঙ্গলে পাহাড়ে চৈতন্য হবার পর থেকেই তো ঘুরে বেড়াচ্ছি। অনেক গাছ দেখেছি, অনেক ফুল দেখেছি, অনেক লতা দেখেছি, অথচ তাদের সকলের বৈজ্ঞানিক নাম কখনো জানিনি। তাদের স্থানীয় নাম জেনেছি, তাদের ভালোবেসেছি এই পর্যন্ত। এই যে জঙ্গল, এতে আসন, শাল, পিয়াশাল, সেগুন, কুচিলা, মহুয়া এবং নানা রকম বাঁশ ভরা। এই রকম মোটা সোটা গাঁটটা গোটা বাঁশ দেখিয়ে সিনথিয়া বলেছিল, এদের নাম কি জানো? ব্যাম্বুসা রোবাস্টা। আর ওটা কি বলো? ব্যাম্বুসা আর্ডেন্সিস। যখন ফুল ধরতে শুরু করবে তখনই এদের মরবার পালা শুরু হবে, শুকিয়ে যাবে ধীরে ধীরে। আমি বললাম, বাহ, চমৎকার নিয়ম তো। মানুষের জীবনেও এরকমই হওয়া উচিত। ফুল ধরবার পরেও বেঁচে থাকবার কি মানে হয় জানি না। মৃত্যু সার্থকতার অনুগামী হওয়াই উচিত। সার্থক হবার পরও বাঁচবার মতো কোনো যথেষ্ট অনুপ্রেরণা আমাদের কাছে নেই। সার্থক হবার চেষ্টাই তো জীবন। তুমি কি বলো? সিনথিয়া নীল রঙা একগুচ্ছ ফুল হাতে দোলাতে দোলাতে বলল, মৃত্যু যদি সার্থকতার অগ্রগামী হয় তাহলে? আমি কিছু বলি না, আমি শুধু শুনি। গাছপালার মসৃণ গা বেয়ে উদার সূর্যের সহস্র সোনালি আঙুল সমস্ত বনভূমির শরীরে আদর ছোঁয়াচ্ছিল। আমরা হাঁটছিলাম, শিশির ভেজা ঘাস, লতা পাতা থেকে একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছিল। তার সঙ্গে কত শত নাম না জানা ফুলের গন্ধ মিশে মন্থর শীতার্ত হাওয়ায় রোদের আঙুলে কাঁপছিল। নানা রকম হাইবিস্কাসের মুখে সকালের মুখের ছবি দেখছিলাম। সিনথিয়া আপন মনে এক একটা বিরাট উদ্ভিদ বিজ্ঞানের নাম বলছিল, প্রায় স্বগতোক্তির মতো। আর সেই নামের বহর শুনে যে লতা যে ফুলকে ছেলেবেলা থেকে দেখেছি তাদের হঠাৎ খুব রাশভারী মনে হচ্ছিল। আমি বললাম, এমারসনের কবিতাটা পড়েছ? সিনথিয়া বলল, কোন কবিতা? যতটুকু মনে ছিল আমি তাই আবৃত্তি করলাম। But these young scholars who invade our hills, bold as the engineer who fells the wood, love not the flower they pluck and know it not, and all their botany is Latin names. সিনথিয়া বলল, সুপারব সুপারব। আচ্ছা গৌতম, তুমি এই জঙ্গল পাহাড়কে খুব ভালোবাসো তাই না? যদি তোমার মতো করে ভালোবাসতে পারতাম। আমি বললাম, তোমার ভালোবাসা জঙ্গল পাহাড়ের মতো নির্জীব বস্তুতে অপচয় করবে কেন? ভালো যদি বাসতে চাও, তোমার কি পাত্রের অভাব? সিনথিয়া কথাটা জবাব দিল না, এড়িয়ে গেল এবং কেমন ব্যথিত হয়ে আমার দিকে ও নিভৃত চোখ তুলে চাইল। আমার সিনথিয়া মেম সাহেবকে ভীষণ ভালো লাগছিল। জীবনে আমি বরাবর ভয় করে এসেছি, সরবে যার বিরুদ্ধে প্রচার চালিয়েছি,
সে নির্বাধার মতো লজ্জাকর স্থাবর মনোবৃত্তিটা আমারও মনের কোণে উঁকি ঝুঁকি মারতে লাগলো। মনে মনে তাকে অনেকবার বন্দুক উঁচালাম, কিন্তু সে কিছুতেই ভয় পেল না। রাত 8টা হবে। বারান্দায় বসেছিলাম। বাংলোর সামনে তেমন কিছুই চোখে পড়ে না। জমাট বাঁধা কালো অন্ধকার চোখের সামনে মনের জমাট বাঁধা ভাবনার মতোই ভারী হয়ে বসে আছে। পাহাড়টাই বেশি ভারী না অন্ধকারটাই বেশি ঠাহর করতে পারছি না। পাহাড়ের নিচের সেগুন গাছের জঙ্গলে জোনাকির ঝাঁক জ্বলছে আর নিভছে, অমাবস্যার রাতের ঢেউয়ের বুকের ফসফরাসের মতো। এই ঘনান্ধকার ভয়গর্ভ রাতের একটা সুপুরুষ ব্যক্তিত্ব আছে। এই অন্ধকার রাতে বন পাহাড় যেমনভাবে অদৃশ্য ও অসাধারণভাবে ব্যক্ত হয়, তেমন আর কোনো সময়ই নয়। প্রকৃতির বুকের কোরকে যে শক্তিমান পুরুষ বাস করেন, সেই পুরুষ এই অন্ধকারে প্রতীয়মান হন। যাদের চোখ আছে তারাই তাকে দেখতে পান। বাংলোর পেছনে সারি সারি আলপনা দেওয়া ছোট ছোট মেটে ঘর, ছোট উঠোন, পাতকুয়ো, দু একটি শান্ত বিজ্ঞ গরু, গুটিকয় চঞ্চল পোষা মুরগি এবং অনেক নগ্ন অসুস্থ এবং সদাহাস্যময় শিশু। এই নিয়ে টুলকা গ্রাম। এখন রাত নেমেছে। কালো রঙের তুলির আঁচড়ে সব মুছে গেছে, নিষ্পন্দ হয়ে রয়েছে। গ্রামের পেছনের ধান খেতে হাতি নেমেছে। মাচায় বসে ক্যানেস্তারা বাজাচ্ছে ছেলেরা। শীতের রাতে পায়ের নিচে সরায় কাঠের আগুন নিয়ে, শাল কাঠের মশাল করে তাতে আগুন জেলে আন্দোলিত করছে। হাতির দল বৃঙ্খন করতে করতে আবার পাহাড়ে ফিরে যাচ্ছে। সিনথিয়া চৌকিদারের হাতে বাসনপত্র দিয়ে বাবুর্চিখানা থেকে বারান্দায় এসে উঠল। বলল, শিগগিরই এসো, সব ঠান্ডা হয়ে গেল। নরবরে কাঠের টেবিলে খাবার সাজিয়ে কম্পমান লণ্ঠনের আলোয় আমার উল্টো দিকের চেয়ারে বসে আমার জঙ্গলের প্রেমিকা বলল, খাও গৌতম, শুরু করো। মুসুরির ডালের স্যুপ, ফ্রাইড রাইস এবং মুরগির রোস্ট। এ জঙ্গলে রোজ রোজ এমন খাবার খাবো? আর শুধু তাই নয়, এমনভাবে খাবো এ কথা কে ভেবেছিল? খেতে খেতে আমি বললাম, তুমি আমার অভ্যেস খারাপ করে দিচ্ছ। আর 4 দিন পরেই যে চলে যাবে, তখন কি খাবো? সিনথিয়া বলল, কেন? এবেলা খিচুড়ি, তাছাড়া তোমার ওই ঘোড়া মার্কা রাম তো আছেই। তোমার মতো লোক মানুষ না হয়ে ঘোড়া হয়ে জন্মালেই পারত। বলেই খিলখিলিয়ে হেসে উঠল সিনথিয়া। তারপর গম্ভীর এবং নিচু গলায় আমাকে প্রায় ফিসফিসিয়ে বলল, তুমি খুব মজার মানুষ, তোমার মধ্যে খুব প্রাণ আছে। যে মেয়ে তোমাকে বিয়ে করবে সে খুব সুখী হবে। মুরগির ঠ্যাং চিবোতে চিবোতে বললাম, দেখো, এই জ্ঞানের ভয়েই লোকালয় ছেড়ে থাকি। জঙ্গলেও যদি জ্ঞান দাও তো পালাবার জায়গা তো আর দেখি না। সিনথিয়া বলল, আমি ঠাট্টা করছি না, যা বলছি তা সত্যি কিনা দেখো। ভাবলাম, এও তো আরেক জ্বালা। যাকে মনে মনে ভালো লাগতে শুরু করেছে, যাকে প্রেয়সী বলে ভেবে আকাশ কুসুম কল্পনা করছি, সে হঠাৎ পিসিমা বনে উপদেশ দিতে আরম্ভ করলো। পড়াশুনোটা করলে কি করে কথা গুছিয়ে বলতে হয় তা শিখতে পারতাম। একে তো কাউকে আমার আদপে কিছু বলার মতোই থাকে না, যদি বা বলার মতো কোনো কথা জমে, তাও মনে মনে হাঁড়ির মধ্যে খিচুড়ির মতো টগবগ করে। বলা আর হয় না। কিছু বললাম না, উত্তরে চুপ করে রইলাম। কারণ আমি জানতাম বলার সময় এখনো আসেনি। জীবনে একটা ভীষণ রকম প্রয়োজনীয় কথা বলবার জন্য একটু মানসিক প্রস্তুতি প্রয়োজন, অন্তত আমার। আমরা চুপচাপ খাচ্ছিলাম। সিনথিয়া চামচে করে একটু একটু ফ্রাইড রাইস আলতো করে মুখে তুলছিল, তারপর নিঃশব্দে চিবোচ্ছিল। ওর হাঁটায়, কথা বলায়, চোখের চাউনিতে, এমনকি খাওয়াতে এমন একটা শান্তশ্রী, এমন একটা সহজিয়া রেশ আছে। ওকে দেখে আমার মনে হতো ওর জীবনে বোধহয় কোনো দিন ওকে নিজের ইচ্ছার বিরুদ্ধে চলতে হয়নি। নিজে যা ভালো বলে মনে করেছে সেই শুভ বুদ্ধি থেকে কোনোদিন নড়তে হয়নি। তাই ও পাহাড় থেকে প্রথম বেরোনো ঝর্ণার মতো পবিত্র, স্বচ্ছ তোয়া। কোনো বাঁধ বাঁধা হয়নি এ পর্যন্ত ওর ইচ্ছা বা রুচির বিরুদ্ধে। সবচেয়ে আশ্চর্য লাগতো
যখন ও হাসত। প্রথমে চোখের তারায় একটু বিদ্যুতের ছটা দেখা যেত, তারপর সেই ছটা ছড়িয়ে যেত সমস্ত মুখময় পাতলা দুটি জিনিয়া ফুলের পাপড়ির মতো ঠোঁটে, দুসারি সুচারু দাঁতে, সুকুমারী চিবুকে। ভাবতাম এমন করেও কি কেউ হাসতে পারে, কিংবা কোনো মেয়ের হাসি এমনভাবে কোনোদিন দেখিনি বা দেখবার চেষ্টাও করিনি কোনোদিন আগে। সিনথিয়া যতক্ষণ কাছে থাকতো ততক্ষণ আমার সমস্ত সত্তা ঘিরে একটি সুগন্ধ উঠত অনুক্ষণ। ওর সান্নিধ্যে কোনো জ্বালা ছিল না, কোনো কামনার ধারালো ছুরি কখনো আমাকে ফালা করতো না। ওর সান্নিধ্য আমার অনেক নৈরাশ্যের অতল গহ্বর আলোকিত করে রাখত, আমার অনেক ভালো লাগাকে মৌসুমি ফুলের মতো সমস্ত সত্তা জুড়ে ফুটিয়ে তুলত। মনে মনে আমি নিজে যা নই তাই মনে হতো আমি ওর মতো শুচি, পবিত্র, ওর মতো সরল। মাঝে মাঝে এমনও মনে হতো আমার ওকে নিয়ে নির্বাঁধবার সম্পূর্ণ যোগ্যতা আছে। এমন ধারণাও আমার মনের মধ্যে শিকড় গাড়বার চেষ্টা করত। তখন সত্যিকারের ভালোবাসার সন্তান যে বিনয়, সেই বিনয় এসে আমাকে তুলে বলতো, তুই একটা অপদার্থ। অমনি মুই অতি ছাড় ভাব নিয়ে নিজের নৈরাশ্যের খনির ভেজা পিছল সিঁড়ি বেয়ে অন্ধকারে অনিশ্চয়তায় আমি আবার নেমে যেতাম। আর যাই হোক, আমি কোনোদিনই বোকা ছিলাম না। আমি জানতাম, আমি বুঝতে পারতাম সিনথিয়া যে কোনো কারণেই হোক আমাকে পছন্দ করে, মানে নিছক পছন্দ করার জন্য নয়, আমাকে ওর বিশেষ একভাবে ভালো লাগে। বুঝতে পারতাম ওর চাউনি, ওর কথার সুর, আমার সামান্য সুখের জন্য ওর উৎকণ্ঠাতেই বুঝতে পারতাম আর অবাক হয়ে যেতাম যে এই ছাত্রীটির পড়াশোনার থেকে আমার প্রতি আগ্রহ বেশি বলে। ওর মধ্যে কোনো সস্তা জিনিস ছিল না, কোনো ন্যাকাপনা ছিল না। আমার এই উদ্দাম জঙ্গলিপানা ওকে আকৃষ্ট করেছিল। ওর দু চোখে আমার এই আলো হাওয়া বন পাহাড়ের জীবনকে শুষে নেওয়ার জন্য আকুতি দেখতে পেতাম। ভারী ভালো লাগতো। এত ভালো আমার কোনো দিন লাগেনি। খাওয়ার পর বারান্দায় বসে আর একটু গল্প করা হলো। সিনথিয়া বলল, তুমি রোজ আমাকে ঠকাচ্ছ, কাল আমাকে চান করতে নিয়ে যেতেই হবে সেই জলপ্রপাতে। আমি বললাম, তা হবে ক্ষণ, রাত তো পোয়াক। তারপর যে যার ঘরে শুতে চলে গেলাম। শুয়ে শুয়ে ভাবছিলাম, সিনথিয়া প্রায় আমাকে বলে, ইউ আর আ ডার্লিং, ইউ আর সো সুইট, ইত্যাদি ইত্যাদি। অথচ এমন করে বলে যেন পাশের বাড়ির মহিলা তার পাশের বাড়ির মহিলার ছেলেকে বলছেন। ওকে আমি বুঝতে পারি না। ওকে আমার ভীষণ ভালো লাগে, বলতে গেলে পাগলের মতো ভালো লাগে। ওরও যে আমাকে ভালো লাগে তা বুঝতে পারি। অথচ কথাবার্তা এমন একটা সম্মানজনক ও সম্ভ্রান্ত দূরত্ব বজায় রাখতে চায় যে আমার ভালো লাগে না। ও বোধ হয় ভয় পায়, পাছেই জঙ্গল পাহাড়ে দুরন্ত বেপরোয়া ছেলে এমন কিছু আবদার করে বসে যা ওর দেবার সাধ্য নেই। জানি না, কিছুই জানি না। কুচিলা খাইয়ে ডাকের জন্য কোনো দিন ভালো করে ঘুমানোর জোরটি নেই। রোজ সকালে, আর শুধু সকালে কেন, সমস্ত সময় তো হক্ক হ্যাঁক হ্যাঁক করছে। ঘুম থেকে উঠতেই সিনথিয়া বাইরে থেকে আমায় ডেকে বলল, গোটাম, ইউ বেটার শুট আ কাপল অফ দিস নয়েজি ফিলদি বার্ডস, দে আর টেলিং অন মাই নার্ভস। চৌপায়াতে বসে বসেই বললাম, কেন, তোমার কি বাত হয়েছে নাকি? সিনথিয়া রেগে গিয়ে বলল, না না, সত্যি বলছি, এই পাখিগুলোকে আমি আর সহ্য করতে পারছি না। প্রাতরাশ খেয়ে সিনথিয়ার সাদা স্ট্যান্ডার্ড হেরাল্ডে চেপে আমরা ঝর্ণাটায় গিয়ে পৌঁছলাম। তখনও জল বেশ ঠান্ডা। আমি বললাম, আর একটু পরে নেমো, অসুখ করে যাবে। সিনথিয়া বলল, বেশ, তবে আগে চলো, জলপ্রপাতের মাথায় যে সুন্দর জায়গাটা দেখা যাচ্ছে সেখানে উঠি, জলটা কোথা থেকে আসছে দেখব। আমি বললাম, চলো, ছোঁক যখন হয়েছে তখন তো আর কোনো বাধা শুনবে না তুমি। জলপ্রপাতটা বেশ উঁচু, মাথা থেকে নিচের পুকুর প্রায় 100 ফিট হবে। তবে সেখানে 3-4টে প্রপাত, কম বেশি 15-20 ফিট উঁচু, একের মাথায় আর এক। পাকদণ্ডি ঘুরে ওপরে উঠতেই চোখ জুড়িয়ে গেল। আমি কোনোদিন ওপরে উঠিনি। গভীর জঙ্গল আর লতা গুল্মোর আড়াল থেকে চওড়া পাথরের খয়েরি আর কালো চাতাল বেয়ে জলধারা কুলকুল করে নেমে আসছে।
এসে শীতের সকালে ক্রীড়াচ্ছলে রামধনু চুল উড়িয়ে ঝাঁপ দিচ্ছে নিচে। ওপরে দুধারে লতা পাতা ঝুঁকে পড়ছে, দুধারেই চমৎকার ছায়া শীতল। রোদে পাথর যতটুকু গরম হয়েছে তাতে তার উপর শুয়ে থাকতে ভারী আরাম। জলধারার দুধারে থোকা থোকা কি একটা জংলি লতায় ফিকে নীল ফুল ফুটে আছে। পাথরের কালোতে খয়েরিতে, জলের ফেনিল সাদাতে আর এই নীল লতার নীলে এমন একটা অপার্থিব ছবি হয়েছে যে কি বলবো। সিনথিয়া লতাগুলোর কাছে গেল, তারপর বলল, এগুলোর নাম কি জানো? প্যাশন ফ্লাওয়ার। এগুলো জংলি লতা মোটেই নয়, নিশ্চয়ই কোনো শৌখিন লোক এখানে এসে কোনোদিন লাগিয়ে গিয়েছিল। আমি এমন জায়গা ছেড়ে আর নিচে যাচ্ছি না। সেই জলধারা ধরে সামান্য এগোলেই বেশ গভীর 2-3টি জায়গা আছে যেখানে জল এক কোমর থেকে বুক অবধি। সব থেকে মজা হচ্ছে এখানের জল একেবারে স্ফটিক স্বচ্ছ, মন হারালে মন ঘুরিয়ে নেওয়া যায়। সিনথিয়া ফ্লাস্কে করে কফি বানিয়ে এনেছিল। বললাম, তুমি স্নান করো, আমি কফি খাই। তুমি চান করবে না? করবো, জল একটু গরম হোক। হালকা গোলাপি রঙের একটা সাঁতারের পোশাক পরেছিল সিনথিয়া। ছকছকে জলের মধ্যে একটা গোলাপি হাঁসের মতো মনে হচ্ছিল ওকে। বাদামি শ্বেতাতে মেশানো ওর আশ্রয়াকুল হাত দুখানি জলের মধ্যে ফোয়ারা ওঠাচ্ছিল। মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ে বলছিল, সব কফি খেও না কিন্তু। আমি কফিতে চুমুক দিচ্ছিলাম আর ভাবছিলাম, এই কদিন শিকারে তো আমি প্রায় গেলামই না, অথচ কি করে যে কটা দিন কেটে গেল টেরই পেলাম না। সিনথিয়া তো আর 2 দিন বাদেই চলে যাবে। তারপর সময়টা সকালবেলার কুয়াশার মতো একেবারে আমার উপর চেপে বসবে। বেশ কাটলো কটা দিন। এত কাছে থেকে এত দূরে কি করে থাকতে হয় সিনথিয়ার কাছে শেখার আছে। হঠাৎই আমাকে চমকে দিয়ে সিনথিয়া চিৎকার করে উঠল, হেল্প হেল্প! তাকিয়ে দেখি জলের তোড়ে সিনথিয়া নিচে প্রপাতের দিকে ফেসে চলেছে আর প্রাণপণে হাত পা দিয়ে নিজেকে বাঁচাবার চেষ্টা করছে। সেখান থেকে প্রথম প্রপাতটি বড়জোর 30-40 ফিট হবে। কাণ্ডজ্ঞান রহিত হয়ে লাফিয়ে পড়লাম জলে। জল তো সেখানে সামান্য, হাঁটুও নয়, কিন্তু কি পিছল! লাফাবার সঙ্গে সঙ্গে প্রচণ্ড আছাড় খেলাম। হাঁটুতে এমন একটা চোট লাগলো, পাথরের ওপর পড়ে গেলাম এমনভাবে মনে হলো অজ্ঞান হয়ে যাব। অজ্ঞান যে কেন হলাম না জানি না, কিন্তু সিনথিয়া বেঁচে গেল। আমার পাশ দিয়ে ভেসে যাবার সময় ওর হাত আমার হাতে লাগলো এবং আমি প্রায় শোয়া অবস্থাতেই হ্যাঁচকা টান দিয়ে একটা বড় পাথরের দুপায়ে ভর রেখে ওকে আমার কাছে টেনে আনলাম। ভয় বেচারির মুখ চোখ শুকিয়ে গেলেও ওর ঠোঁটে সেই আশ্চর্য হাসিটি লেগেছিল। কিছুটা অভাবনীয়তায়, কিছুটা প্রাণপ্রাপ্তির আনন্দে ও অস্ফুটে কি যেন বলে উঠল, বুঝতে পারলাম না। সিনথিয়াকে বাঁচাতে পেরে যে আনন্দ না হলো তা নয়, কিন্তু হাঁটুটাকে বোধহয় আর কোনো দিন সোজা করতে পারবো না। আমরা দুজনে কোনো রকমে গড়িয়ে গড়িয়ে কিনারে এসে পৌঁছলাম। তারপর সিনথিয়া নিজে প্রথমে আমাকে উঠতে সাহায্য করলো। কোনো রকমে পাথরে পৌঁছেই চিত হয়ে শুয়ে পড়লাম। হাঁটুটার মাংস একেবারে থেতলে গিয়েছিল, তার উপর রক্ত চোঁয়াতে শুরু করেছিল। সিনথিয়া কি করবে বুঝতে পারছিল না। প্রথমে হাত দিয়ে রক্তটা মুছবার চেষ্টা করলো, তারপর হঠাৎ অভাবনীয়ভাবে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে আমার কপালে চুমু খেলো। তারপর অনেকক্ষণ আমার ভিজে বুকে শুয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। ওরকম চাপা মেয়ে কি করে এমন বেহিসেবি হলো ভাবতে পারছিলাম না। আমি কনুইতে ভর দিয়ে উঠে বসার চেষ্টা করে বললাম, তুমি কি পাগল হলে পোকা মেয়ে? আমার কিছুই হয়নি। সিনথিয়া তবু শুনল না। আমার পাশে অসহায়ের মতো বসে আমার দিকে চেয়ে থাকলো। সোনালি চুলে মোড়া ওর জলে ভেজা শ্বেত গ্রীবার দিকে তাকিয়ে একটি রাজহাঁসের কথা আমার মনে হলো, যাকে আমি গুলি করেছিলাম, তারপর বাঁচাবার চেষ্টা করেছিলাম, কিন্তু বাঁচাতে পারিনি। ভোর হয়েছে অনেকক্ষণ, সকালের চা খাওয়া হয়ে গেছে। বারান্দায় ইজি চেয়ারে বসে আছি, হাঁটুতে ব্যান্ডেজ বেঁধে। লোকজন জোগাড় করে বাঁশ দিয়ে স্ট্রেচার বানিয়ে সিনথিয়া ঝর্নার ওপর থেকে আমাকে কাল নামিয়ে নিয়ে এসেছিল। নিজে গাড়ি চালিয়ে
পূর্ণাকোট থেকে ডাক্তার এনেছিল। ডাক্তার ব্যান্ডেজ করে দিয়ে গেছেন আর বলেছেন যে হাড় ভাঙেনি, তবে বিশ্রামের প্রয়োজন। সমস্ত বন পাহাড় রোদে এখন ঝলমল করছে। বারান্দার থামগুলোর ছায়ার সঙ্গে রোদটা কাটাকুটি খেলছে। সিনথিয়া বাংলোর সামনে নড়ি বিছানো ড্রাইভে পায়চারি করছে। প্রথম যেদিন আমরা মাছ ধরতে ঝর্ণায় যাই, সেদিনকার সেই পোশাকটি পরে আছে সিনথিয়া, ফিকে নীল শার্ট আর আধ ফিকে গোলাপি সোয়েটার। সিনথিয়াকে দেখছি চুপ করে বসে বসে। যেতে আসতে চোখাচোখি হলেই ও চোখ নামিয়ে নিচ্ছে। বোধহয় কালকের কথা ভাবছে, ভেবে লজ্জা পাচ্ছে। আমিও ভাবছি 2-1 দিনের মধ্যে ওকে সেই কথাটা বলবো। বুলবুলি পাখির সঙ্গে বাসা বাঁধার কথা। এমন সময় কুচিলা খাই পাখি পাহাড় থেকে উড়ে এসে চেরি গাছটার ডালে বসে কুৎসিত গলায় ডাকতে লাগলো, হ্যাক হ্যাক হ্যাক। সিনথিয়া যেন ভূত দেখার মতো চমকে উঠল। পাখি দুটো প্রকাণ্ড ঠোঁট দুটো দিয়ে ডালে ঘষতে লাগলো আর বিরাট বিরাট ডানা দুটো ঝাপটাতে লাগলো। সিনথিয়া দৌড়ে আমার ঘরে ঢুকে শটগানটা নিয়ে এসে বলল, মারো তো গোটাম, মারো তো, এগুলো সব সময় আমাকে ভয় দেখায়, মারো ওগত। ইজি চেয়ারে বসে বসে গুলি করলাম। পাখিটা মরে গিয়ে ডালে লটকে রইল, মগ ডালে। অন্যটা হক হক করতে করতে উড়ে গেল। কিছুক্ষণ আগে থেকেই জঙ্গলের মধ্যে একটা দুরাগত গাড়ির ইঞ্জিনের গুনগুনানি শুনতে পাচ্ছিলাম। এখন গাড়িটা দেখা যাচ্ছে, একটা কালো গাড়ি। কাছে এলো গাড়িটা, পূর্ণাকোটের দিক থেকে আসছে, তারপরই বাংলোর হাতায় ঢুকে পড়ল। দেখলাম একটা কালো রোলস রয়েস গাড়ি, সামনে কোনো দেশীয় রাজ্যের পতাকা পথপথিয়ে উঠছে। গাড়িটা বাংলোর সামনে এসে দাঁড়ালো। উর্দিপড়া সোফার এসে পেছনের দরজা খুলে ধরল। একজন মোটা সোটা ছোটোখাটো ভদ্রলোক নামলেন। পরনে দামি স্যুট, মাথায় স্ট্র হ্যাট, বয়স কম করে 50 হবে। হঠাৎ সিনথিয়ার চোখের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। ওর চোখ দেখে মনে হলো এ ওর চোখ নয়, ছুলোয়া শিকারের তারাকে শিকারির সামনে পড়া কোনো চিতল হরিণীর চোখ, যার বাঁচা হলো না, হবে না। লোকটি চিবিয়ে চিবিয়ে সিনথিয়াকে বলল, হোয়াটস অল দিস অ্যাবাউট? হোয়াই এম আই পেইং দ্যাট ওল্ড বিচ ফর? সিনথিয়া চোখে আগুন ছড়িয়ে দুহাত তুলে সমর্পণের ভঙ্গিতে বলল, অল রাইট, ইউ হ্যাভ ইয়োর ওয়ে, নাও ফর গডস সেক কিপ ইয়োর ব্লাডি মাউথ শাট। আমি কিছু বোঝা বা বলার আগেই সিনথিয়া আমার হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিল, নিয়ে একবার লোকটার দিকে তুলল, তারপরেই আমার ঘরে রেখে এলো। রেখে এসে আমার ইজি চেয়ারের পাশে আমার কাঁধে হাত রেখে সিনথিয়া বলল, গোটাম, আমি যাচ্ছি। ওর হাত চেপে ধরে আমি বললাম, কোথায় যাচ্ছ? ও বলল, আমার অতীতে ফিরে যাচ্ছি। আমি খারাপ গোটাম, আমি মিথ্যেবাদী, আমি খারাপ। ওকে কাছে টেনে আমি বললাম, তুমি ভালো সিনথিয়া, তোমার অতীত নেই, তোমার কেবল ভবিষ্যৎ আছে। সিনথিয়া আমার মুখের দিকে তাকিয়ে এক মুহূর্ত কি যেন ভাবলো, তারপর লোকটার দিকে আঙুল দেখিয়ে ফিসফিসিয়ে বলল, ওইটা আরেকটা কুচিলা খাই। এক মুহূর্ত চুপ করে থেকে সিনথিয়া বলল, চললাম গোটাম, তোমাকে মনে থাকবে, আমাকে ভুলে যেও তুমি। বলতে বলতে সিঁড়ি বেয়ে দৌড়ে গিয়ে গাড়িতে উঠল সিনথিয়া। আমি চেঁচিয়ে উঠলাম, সিনথিয়া! কিন্তু উত্থান শক্তি রহিত আমার চিৎকার ডুবিয়ে দিয়ে মহারাজার গাড়ির আওয়াজ বাংলোর হাতা পেরিয়ে গেল। পেছনে পেছনে শোফার সিনথিয়ার স্ট্যান্ডার্ড হেরাল্ড চালিয়ে নিয়ে গেল। সেই ভাঙা সকালের রাঙা আলোয় আমি একা একা বসে রইলাম টুলকার বাংলোর বারান্দায়। হাওয়ার দোলায় মরা কুচিলা খাই পাখিটার পালকগুলো আন্দোলিত হচ্ছিল। একবারের জোর হাওয়ায় মরা পাখিটা থপ করে নিচে পড়ে গেল। পাখিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার বড় কষ্ট হলো সিনথিয়ার জন্য। ওর জীবনময়ী কুচিলা খাই, কটা কুচিলা খাই আরও মারতে পারবে? শুনছিলেন বুদ্ধদেব গুহর গল্প কুচিলা খাই। খুব তাড়াতাড়ি আবার ফিরব নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকুন। নমস্কার।